আসসালামু আলাইকুম। 20,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড একটি করে হট ডিভাইস নিয়ে আসার চেষ্টা করছে এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে এই বাজেটের মধ্যে কম্পিটিশনটা একটু বেশি এবং যার জন্য আমরা কিছুটা কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা কিনবো। সো এই বাজেট সেগমেন্টের মধ্যে একটি সেরা ডিভাইস নিয়ে আজকে আলোচনা করব এবং কিছুদিন আগে এই স্মার্টফোনের একটি আনবক্সিং এবং স্পেসিফিকেশন রিভিউ দিয়েছিলাম, সেখানে বেশ কিছু তথ্য শেয়ার করছি। আজকে মূলত এই স্মার্টফোনটি ফুল রিভিউ করব এবং ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। ভালো খারাপ, ভালো দিক খারাপ দিক সব কিছু জানতে পারবেন। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং হ্যাঁ, কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। সেই তথ্যগুলো আই থিঙ্ক আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছে মডেনা টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোন সহ চাইলে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। ইনফিনিক্স নোট 30 সিরিজের বাংলাদেশে টোটাল 3টি স্মার্টফোন লঞ্চ করেছে। তার মধ্যে ইনফিনিক্স নোট 30 দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, যার একটি হচ্ছে 8128 এবং আরেকটি হচ্ছে 8256। এই দুটি স্মার্টফোনে যে প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,999 টাকায় পেয়ে যাবেন 8128 এবং 8256 বর্তমান প্রাইস হচ্ছে 23,999 টাকা। সো ভিউয়ার্স, এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি রয়েছে। ভিডিও শুরুতেই আলোচনা করব এই ডিভাইসটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। এই স্মার্টফোনটির যে আউটলুক বা ডিজাইন, এটাকে আমি অ্যাভারেজের কাতারে রাখছি। বিশেষ করে এটার যে ক্যামেরা বাম্প, এটা আরেকটু মিনিমালিস্টিক করলে দেখতে আরও ভালো লাগতো। এটা ব্যাক প্যানেলে এজি ফ্রস্টেড ফিনিশ পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তবে নর্মালি যে স্ক্র্যাচগুলো রয়েছে সেগুলো না পড়লেও বড় স্ক্র্যাচগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটার যে ওয়েট 219 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। স্মার্টফোনটি যথেষ্ট থিক এবং এটার ওয়েটটা তুলনামূলক আমার কাছে বেশি মনে হয়েছে। যারা স্মার্টফোন ওয়ান হ্যান্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা বেশ প্যারাদায়ক একটা ব্যাপার, এবং যারা দুই হাতে স্মার্টফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা আমি অ্যাভারেজের কাতারে রাখবো। তবে যারা অলরেডি স্মার্টফোনটি ইউজ করছেন তাদের কাছে বিষয়টা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। প্রায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো স্মার্টফোনটির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। তবে এই স্মার্টফোনটির মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয়নি, পাশাপাশি আর ব্লাস্টারও থাকছে না। এই বাজেট সেগমেন্টে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু দেওয়ার চেষ্টা করছে, সেখানে কিছুটা পিছিয়ে থাকবে। এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে ডুয়াল স্টুডিও স্পিকার হিসেবে এটার সাউন্ড তুলনামূলক আমার কাছে কিছুটা লো মনে হয়েছে, এবং জেবিএলের স্পিকার হিসেবে আরেকটু বেটার আশা করেছিলাম। এটা যখন সাউন্ড হয়, সাউন্ডের ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলটা কিছুটা ভাইব্রেট হয়, যা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে এটার ফিলিংসটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলের দিকে রয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লেটির নিট ব্রাইটনেস রয়েছে 580 নিটস এবং ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে কি না সেটা জানতে পারিনি, তবে চেষ্টা করবেন এখানে একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করার। এছাড়া ডিসপ্লেটি চিন এবং বেজেল এরিয়া আমি অ্যাভারেজের কাতারে রাখবো, তবে এই বাজেট সেগমেন্টে আরেকটু ন্যারো করা গেলে দেখতে আরও বেশি ভালো লাগতো। নিট ব্রাইটনেস হিসেবে স্মার্টফোনটি ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, তবে আউটডোরে এটা মোটামুটি ভিজিবিলিটি থাকলেও তবে ডিরেক্ট সানলাইটের ক্ষেত্রে কিছুটা প্যারা খাবেন। ডিসপ্লেতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এখানে মোট 4টি অপশন রয়েছে: 120 হার্টজ, 90 হার্টজ, 60 হার্টজ এবং অটো সুইচিং মোড। 120 হার্টজে এটার ইউআই সহ থার্ড পার্টি কিছু অ্যাপে স্মুথলি কাজ করবে, মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাচ্ছি। তবে 90 হার্টজে ইউআইতে হঠাৎ কিছুটা ল্যাগ বিষয়টা আমি ফেস করেছি। এছাড়া এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো সমস্যা ছিল না। কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট লেভেল সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। এবং এখানে 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আমরা পেয়ে যাচ্ছি, যার ফলে এটা টাচ রেসপন্স নিয়ে কোনো ইস্যু এখন পর্যন্ত আমরা পাইনি। সাথে রয়েছে ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড এবং এই ডিসপ্লেটি আইকেয়ার টিইউভি রেনলেট সার্টিফাইড, এবং এর ফলে লং টাইম স্মার্টফোনটি যখন আপনি ইউজ করবেন চোখের মধ্যে তেমন কোনো প্রবলেম হবে না। এই বাজেট সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটা যে ডিসপ্লে
সেটা হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, কেননা এই বাজেটে কিন্তু আমরা অনেক স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, পাশাপাশি রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আবার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও দেখতে পাচ্ছি। সো সব মিলিয়ে ঝিলিয়ে এই স্মার্টফোনটার ডিসপ্লেটা এখানে কিছুটা পিছিয়ে থাকবে, বাট এটার যে ডিজাইন এবং ডিসপ্লে কিছু পূর্ণতা আমরা এই স্মার্টফোনটির মধ্যে দেখতে পাচ্ছি, পাশাপাশি কিছু অপূর্ণতাও এই স্মার্টফোনটিতে রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে 45 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। 0 to 100% চার্জের ক্ষেত্রে 1 ঘন্টার কিছুটা বেশি সময় লাগবে এবং চার্জিং টাইমে ডিভাইস এবং চার্জার কিছুটা হিট হয়, তবে এটা মেজর কোনো সমস্যা না। 60 হার্জে যদি এই স্মার্টফোনটি ইউজ করা হয় প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে এই স্মার্টফোনটি। তবে সিম দিয়ে যদি স্মার্টফোনটির মধ্যে ডাটা ইউজ করেন সেই ক্ষেত্রে তুলনামূলক কিছুটা চার্জ ব্যাকআপ কম পাবেন এবং 120 হার্জে যদি স্মার্টফোনটি কন্টিনিউয়াসলি ইউজ করেন একদিনের কাছাকাছি স্মার্টফোনটির মধ্যে চার্জ ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে, এবং স্মার্টফোনটির মধ্যে প্রায় 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন যদি নর্মাল যে বেসিক কাজগুলো রয়েছে সেগুলো করেন। তবে স্মার্টফোনটির মধ্যে যদি হাই গ্রাফিক্সে গেম খেলেন সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আমরা সকলেই অলরেডি জানি এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB। র্যাম হিসেবে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে এবং এখানে UFS টাইপের স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, তবে এটা কত সেটা জানতে পারিনি। এবং এখানে বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্রসেসর মিডিয়াটেকের হিলিও Z99 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর রয়েছে, পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড 13, সাথে রয়েছে XOS 13.0.0 UI। এখানে যে র্যাম, রম এবং প্রসেসর ইউজ করা হয়েছে ওপ্পো, ভিভো, স্যামসাংয়ের মতো এতটা অপটিমাইজ বলে মনে হয়নি এই স্মার্টফোনটির ক্ষেত্রে। বিশেষ করে এটার UI পারফরমেন্স, ইউআইতে অনেক ফিচার এখানে আপনারা পেয়ে যাবেন, তবে আমরা লাইট ইউআই পছন্দ করি যার ফলে স্মার্টফোনের মধ্যে একটি বেটার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। তবে এটার ইউআইটা কিছুটা ভারী, এছাড়া এটার মধ্যে রয়েছে কিছু প্রি ইনস্টল অ্যাপ, তবে চাইলে কিছু অ্যাপ আপনি আনইনস্টল করে দিতে পারবেন এবং কিছু অ্যাপ রয়েছে যেগুলো আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ অ্যাপ বলে মনে হয়নি। এবং 8GB র্যাম হিসেবে হিলিও Z99 প্রসেসরের সাথে এটা ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পাশাপাশি মাল্টিটাচেও কোনো প্রবলেম হয়নি, আমরা একসাথে 8 থেকে 10টি অ্যাপ সুইচ করে ইউজ করেছি, কোনো ধরনের ল্যাগ বা হিকাপ স্মার্টফোনটির মধ্যে দেখতে পাইনি। এবং এটার যে গেমিং এক্সপিরিয়েন্স, পাবজির ক্ষেত্রে জাইরোস্কোপের সাথে 40 FPS স্মার্টফোনটির মধ্যে মোটামুটি একটি গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। এছাড়া ফুটবল খেলে দেখেছি, কোনো ধরনের সমস্যা বা ল্যাগ স্মার্টফোনটির মধ্যে পাইনি। তবে ফ্রি ফায়ারের ক্ষেত্রে হঠাৎ কিছুটা ল্যাগ স্মার্টফোনটির মধ্যে ফেস করেছি। এছাড়া আশফাল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমের ক্ষেত্রে কোনো প্রবলেম স্মার্টফোনটির মধ্যে পাবেন না। তবে একটি প্রশ্ন সচরাচর আমি দেখতে পাই যে ইনফিনিক্সের ফোনগুলো কিছুদিন ইউজ করার পরে নাকি স্লো হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টি আমি লক্ষ্য করেছি, বিশেষ করে 12-13 হাজার টাকার মধ্যে যে ফোনগুলো অ্যাভেলেবেল করে তারা, সেগুলো কিছুদিন পরে 6 মাস 7 মাস ইউজ করার পরে কিছুটা স্লো হয়ে যায়, কিছুটা পারফরমেন্স ড্রপ করে। তবে 15-16 হাজার টাকার প্লাসে যে ফোনগুলো তারা লঞ্চ করে থাকে সেগুলোর পারফরমেন্স মোটামুটি স্টেবল বলেই মনে হচ্ছে বা দেখেছি। তবে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের সমস্যা ফেস করছেন কিনা। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার দুটি সেন্সর আমার কাছে এতটা কাজের বলে মনে হয়নি, যার একটি হচ্ছে 2 মেগাপিক্সেল এবং QVGA। তবে এটার যে মেইন সেন্সর সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার রয়েছে f1.7। স্মার্টফোনটি ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.0। এছাড়া স্মার্টফোনটি যে ক্যামেরা ইউআই ফিচারগুলো রয়েছে তা মোটামুটি কাজের ছিল, তবে এটার যে ভিডিও সেখানে আপনি 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সর্বোচ্চ রয়েছে 1080 60 FPS-এও ভিডিও রেকর্ড করার সুবিধা। পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে আলট্রা স্টেডি মোডও রয়েছে, সো মোটামুটি একটা ভিডিও স্টেবিলাইজেশন স্মার্টফোনটির মধ্যে পেয়ে যাবেন। AI ক্যাম, বিউটি, পোর্ট্রেট, সুপার নাইট মোডও রয়েছে স্মার্টফোনটির মধ্যে। ক্যামেরার রেজাল্ট হিসেবে এই স্মার্টফোনটি 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়ে বেশ ডিটেলফুল একটা পিকচার পেয়েছি। এছাড়া ডিরেক্ট সানলাইটের ছবিগুলো বেশ পাঞ্চি মনে হয়েছে, পাশাপাশি কালারগুলো কিছুটা ওভার স্যাচুরেট বলে মনে হয়েছে। সোশ্যাল মিডিয়া রেডি পিকচার আপনি পেয়ে যাবেন, তবে এটার এইচ ডিটেকশনটা আমি অ্যাভারেজের কাতারে রাখবো, আরেকটু বেটার হতে পারতো। ছবির যে কালার টোন সেটা মাঝে মাঝে কিছুটা ফ্যাকাশে মনে হয়েছে, আবার মাঝে মাঝে কিছুটা ওভার পাঞ্চি বলেই মনে হয়েছে। সো আই থিঙ্ক একটা বেটার রেজাল্ট স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে পাবেন।
এখন যে ভিডিওটি হচ্ছে এটা হচ্ছে এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে আলট্রা স্টেডি মোড অন করে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। আপনারা ভিডিওটা কেমন স্টেবল সেটাও দেখতে পাচ্ছেন। মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো, তবে 1080 60 fps যদি ভিডিওটা রেকর্ড করেন সেই ক্ষেত্রে রেজলিউশন কিছুটা বেটার হয়, তবে স্টেবিলাইজেশন সেখানে পাবেন না। এবং এটা যে ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল সেটার রেজাল্টও আমি অ্যাভারেজ বলবো। ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি দিতে পারে, এছাড়া নাইট মোডেও এটার ছবিগুলো মোটামুটি কাজের ছিল এবং ফ্রন্টে একটু ফ্ল্যাশ পাবেন, সো সেটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি তুলতে পারবেন রাতের ক্ষেত্রে। এবং এটার যে এজ ডিটেকশন সেটাও মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। এবং ব্যাক ক্যামেরার ক্ষেত্রে নাইট মোডটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। বেশ কালারফুল পিকচার পেয়েছি, ডিটেল কোয়ালিটিও মোটামুটি অ্যাভারেজের কাতারে রাখা যায় এবং গেইনের পরিমাণও খুবই কম। সো ডে লাইট কন্ডিশনের পাশাপাশি নাইট মোডেও বেশ ভালো একটি ছবির কোয়ালিটি পাবেন এই স্মার্টফোনটি থেকে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, পাশাপাশি 1080 60 fps ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে। বিষয়টা খুবই ভালো লেগেছে এবং এটা ফ্রন্ট ক্যামেরাতেও স্টেবিলাইজেশন রয়েছে। সো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেবিলাইজেশন অন করে আমি ভিডিওটা রেকর্ড করছি। নোট 30 মধ্যে যেহেতু দুটি ভেরিয়েন্ট রয়েছে, 8128 এবং 8256, দুটি স্মার্টফোনের মধ্যে প্রায় 5000 টাকার প্রাইস ডিস্টেন্স রয়েছে। এটা যদি 2000 টাকা হতো তাহলে ঠিক থাকতো। এটার যে 8256 সেটার প্রাইসটা তুলনামূলক কিছুটা বেশি মনে হয়েছে। যাই হোক, এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। যদি আপনার কাছে মনে হয় এই বিষয়গুলো আপনার জন্য পারফেক্ট, তাহলে স্মার্টফোনটি আপনি দেখতে পারেন, তা না হলে স্মার্টফোনটি ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।